যখন আমরা দেখছি কেবলমাত্র বাংলাভাষী হওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং এর জন্য যে একটা দেওয়া হচ্ছে সেটা কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেন্ট। এই বিষয়গুলো আস্তে আস্তে করে গ্রো করছে এবং এই যে এই বিষয়টা এর মূল লক্ষ্যটা হলো অন্যের যে জমি কেড়ে নেওয়া। নমস্কার, আজকে আমি এখানে যে বিষয়টা মূলত আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টা হলো আগামী দিনে যে 2026-এর যে ডিলিমিটেশন হতে চলেছে সেই বিষয়টা নিয়ে। এটা নিয়ে সাউথ ইন্ডিয়ার মানুষ অত্যন্ত অবগত, কিন্তু আমি অদ্ভুতভাবে এই বিষয়টা দেখি যে আজকে আমাদের যে রাজ্যের সাধারণ মানুষ এবং যারা রাজনীতিবিদ ওরা কিন্তু একেবারেই অবগত হচ্ছে না এবং আজকের যাবতীয় যে সমস্যাগুলো যে আস্তে আস্তে করে গ্রো করছে সেটা এর যে সমস্যা অথবা এখন যেটা ঘটছে যে বাংলা ভাষী যত মানুষ আছে তাদেরকে বাংলাদেশি ইমিগ্রেন্ট বলে যে পেটানোর সমস্যা, এই সমস্যার কিন্তু মূলে লুকিয়ে আছে এই 2026-এর ডিলিমিটেশন। এটা মাথায় রাখা দরকার যে 2026-এর পরে যে ডিলিমিটেশন হবে এর পরে গুরুত্বপূর্ণ কিন্তু একটা চেঞ্জ আমাদের যে ল মেকিং যে বডি আছে, যে লোকসভা এবং যে রাজ্যসভা আছে সেখানে হবে। এতদিন ধরে কিন্তু 1976 সাল অবধি যে জনসংখ্যার শেয়ার ছিল সেই জনসংখ্যার শেয়ার অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন প্রভিন্স আছে সেই প্রভিন্সগুলোর এমপি হতো, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে 2026-এর পর। 2026-এর পর থেকে কিন্তু 2011-র যে সেন্সাসের রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু এমপির সংখ্যা আসতে শুরু করবে। এর ফলে আমরা যেটা দেখতে পাবো যে হিন্দি ভাষী যে প্রভিন্সগুলো আছে সেই হিন্দি ভাষী প্রভিন্সগুলো থেকে এমপির সংখ্যা কিন্তু এখন আছে হলো যে 40%, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 47%। তো এর ফলে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে, অন্যান্য যে সমস্ত অহিন্দি ভাষী যে রাজ্যগুলো আছে ওদের যে গুরুত্ব কিন্তু এমনিতেও আমাদের যে ল মেকিং বডি আছে লোকসভা রাজ্যসভা সেখানে এমনিতেই অনেকটা কমে যাবে। এর ফল হবে বিশেষ করে আমাদের জন্য বাঙালিদের জন্য ভয়াবহ এবং সেই ভয়াবহতার একটা দিক অলরেডি এখন কিন্তু ফুটে উঠছে। অন্যের যে প্রপার্টি যে সম্পত্তি কেড়ে নেওয়া, আমরা যদি আমেরিকাতে তাকাই, আমেরিকাতে আমরা তাহলে কিন্তু এটাই দেখতে পাবো সেখানকার যারা নেটিভ মানুষ যাদের রেড ইন্ডিয়ান বলা হতো সেই রেড ইন্ডিয়ানদের মেরে উচ্ছেদ করে ইউরোপ থেকে শ্বেতাঙ্গ মানুষ গিয়ে আজকের আমেরিকা তৈরি করেছে এবং এর জন্য প্রায় 5.5 কোটি মানুষকে তারা হত্যা করেছে। এই একই জিনিস আমরা কিন্তু এখন দেখছি ইসরায়েল এবং যে গাজার যে লাগাতার যে যুদ্ধ চলছে সেখানে ইউরোপ থেকে আশকেনাজি জিউরা এসে সেখানকার সাধারণ যারা কিনা আরব মানুষ সে আরব মানুষদের হত্যা করে একের পর এক জায়গা তারা দখল করে আজ ইসরায়েল তৈরি করেছে। 1945 সাল থেকে তারা আস্তে আস্তে স্বীকৃতি পেয়েছে, যদিও তার অনেক আগে থেকে 1919 সাল থেকেই তারা আস্তে আস্তে এগুলো শুরু করেছে। তো একই জিনিস কিন্তু আমাদের যে ইন্ডিয়াতেও হতে চলেছে। এটা সব সময় মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে আসলে হিন্দি ভাষী যে ভোট ব্যাংক এবং ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে গুজরাটি মারওয়াড়ি যে ক্যাপিটাল, এবং এটা কিন্তু সব সময় মাথায় রেখে আমাদের চলতে হবে। কারণ এবং এই জন্য আমরা বলতে পারি যে এই যে রেড ইন্ডিয়ানদের সঙ্গে হয়েছে যা, এই যে গাজাবাসীদের সঙ্গে যা হচ্ছে তা কিন্তু আগামী দিনে বাঙালিদের সঙ্গেও হতে পারে। হ্যাঁ, যেহেতু বাঙালিদের মধ্যে কতগুলো বিভাজন আছে সেই বিভাজনকে ব্যবহার করে এই জিনিসগুলো হয়। বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের একটা বিভাজন আছে আমরা জানি, এবং সেই বিভাজনকে লাগাতার ব্যবহার করে যাওয়ার যে প্রচেষ্টা চলে। আমি কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে আজ কথা বলছি না, কিন্তু আমরা প্রত্যেকে জানি একটি বিশেষ পলিটিক্যাল পার্টি বিশেষভাবে এই কাজটা করে থাকে। সেই জন্য আমাদের দেখতে হবে যে আমাদের বাঙালিদের মধ্যে যেন হিন্দু মুসলমানের বিভাজন সঠিকভাবে কখনোই না হয়। আমরা যেন এক হয়ে আজকে আগামী দিনে যে ভয়ঙ্কর আঘাত আসতে চলেছে রেড ইন্ডিয়ান এবং গাজাবাসীদের মতো আমাদের হাল হতে চলেছে, এর বিরুদ্ধে যেন আমরা বাঙালিরা সমবেতভাবে আক্রমণ করতে পারি।
এবং আরেকটা কথা আমি বলবো যে এছাড়াও বাঙালিদের অজস্র কিন্তু নানা ধরনের বিভাজন আছে। এই বিভাজনের অন্যতম হলো যে সমস্ত উদ্বাস্তু মানুষ সারা কিনা পূর্ববঙ্গ থেকে এসছে, এই সমস্ত উদ্বাস্তু মানুষ কিন্তু এক একটা সময় ধরে এসছে। কেউ হয়তো 1951 আগে এসছে, কেউ হয়তো 51 পরে এসছে, কেউ 71 আগে এসছে, কেউ 71 পরে এসছে, কেউ 2003 আগে, 2003 পরে, কেউ 2014 আগে, 2014 পরে। এটাকেও কিন্তু লাগাতার ভাবে ব্যবহার করা হচ্ছে। এটা মনে রাখা দরকার যে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আনিক ফকির। উনি লাগাতার ভাবে এটা বলে গেছেন যে 1951 26শে জানুয়ারির পরে যারা যারা এখানে এসেছেন ইন্ডিয়াতে অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে যে এককালে ব্রিটিশ ইন্ডিয়া বিভাজিত হয়ে, তার মানে বিশেষ করে বর্তমান যে বাংলাদেশ থেকে যত মানুষ এসেছে এরা কিন্তু কেউ নাগরিক নয়। এই কথাটা উনি কন্টিনিউয়াস বলে গেছেন, কিন্তু একটা সময় সাধারণ মানুষ সেটা শোনেনি। একটা সময় লাগাতার ভাবে তারা মনে করেছে যে না, আমরা বোধহয় সবাই নাগরিক, ইজি নাগরিক করে দেওয়া যায়, কিন্তু সংবিধান মতে তাদের নাগরিক করা যায় না। এবার কিভাবে একে একে ধাপে ধাপে তাদেরকে ধরবে সেটা নির্ভর করছে এই মানুষগুলো, সেটা নির্ভর করছে কিন্তু যে দিল্লির ওপর। এই জন্যই কিন্তু যে দিল্লি কখনো বলছে যে 2003 আগে বা পরে, দিল্লি আবার কখনো বলতে পারে 71 আগে বা পরে, সেরকমই ভাবে দিল্লি কিন্তু বলে পারে 51 আগে বা পরে। এবং এই বিষয়টাই কিন্তু লাগাতার ভাবে আনিক ফকির সাহেব বলে গেছে, যদি সিএ এনআরসি হয় তাহলে কিন্তু পূর্ববঙ্গ থেকে আসা যে বাঙালি হিন্দু মানুষ এরাই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে। তার কারণ এরাই বিভিন্ন সময় আমাদের এখানে এসছে। ওপার বাংলাতে বেশি পরিমাণে যে মুসলমান মানুষ এসছে এরকমটা নয়। অথচ বিজেপি পার্টি লাগাতার ভাবে অন্যান্য রাজ্যে প্রচার করে বেরিয়েছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এবং আসামে যে মুসলমানদের যে আস্তে আস্তে যে জনসংখ্যার শেয়ার বৃদ্ধি, এই জনসংখ্যার শেয়ার বৃদ্ধির নাকি পেছনে লুকিয়ে আছে একটাই কারণ, সেটা হলো বাংলাদেশ থেকে ইমিগ্রেশন, যেটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ যদি ইল্লিগালি, এর মানে কখনই কোনো বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গ অথবা আসাম থেকে আসবে, অন্যান্য রাজ্যে তাকে বাংলাদেশি বলে মারা হবে ইল্লিগালি, মিথ্যা কথা বলে। আর অন্যদিকে যখন কিনা লিগালি ধরার চেষ্টা করা হবে তখন বাঙালি হিন্দুকে সঙ্গে সঙ্গে ট্র্যাপ করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এর জন্যই আমরা আসামে দেখতে পাচ্ছি 11 লক্ষের মতো আছে বাঙালি হিন্দু ডিটেনশন ক্যাম্পে, অন্যদিকে যে 4 লক্ষের মতো মুসলমান হলো যে ডিটেনশন ক্যাম্প। তো আমি এই জন্য সব সময় বলবো যে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের এটা অত্যন্ত একটা খারাপ সময়। আগামী দিনে নিউ দিল্লির গভর্নমেন্টকে আরো বেশি বেশি করে কন্ট্রোল করুন, আরো অতিরিক্ত ভাবে কন্ট্রোল করবে হিন্দিভাষী ভোট ব্যাংক এবং গুজরাটি মারওয়াড়ি পুঁজি। এর বিরুদ্ধে আমাদের সমবেত ভাবে লড়তে হবে। এই লড়াই আমরা একবার লড়ে জিতেছি। আমরা এই লড়াই অলরেডি একবার 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় জিতেছি, এবং সেই লড়াইয়ের সময় নন্দীগ্রামে যেরকম ভাবে বাঙালি মুসলমান কৃষক এবং বাঙালি হিন্দু কৃষক ঐক্যবদ্ধ ভাবে লড়ে হারিয়েছিল, সেইভাবেই আবারও আমাদের কিন্তু এই লড়াইতে হারাতে হবে। ওরা উন্নয়নের নামে যখন বাঙালিকে উচ্ছেদ করতে এসে ব্যর্থ হয়ে আজকে ওরা এসেছে নানা ধরনের কথা বলে, সিএ এনআরসি অথবা ধর্মের নামে বিভাজিত করে আমাদেরকে কিন্তু এভাবেই একইভাবে উচ্ছেদ করতে আসছে। এর বিরুদ্ধে সব সময় যেন আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের জন্য প্রস্তুত থাকি। এই বলে আমি আমার কথা আজকে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই প্রফেসর সৈকত ভট্টাচার্য মহোদয়কে।